হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস অ্যান্ড আই হোপ যে তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর লেসন নাম্বার 10 অর্থাৎ রোয়াল জালের লেখা দ্য টেলস অফ চাইল্ডহুড লেসনটিকে নিয়ে আলোচনা করব। পুরো লেসনটিকে আজকে আমরা একটি ক্লাসেই কভার করবার ট্রাই করব, ফলে ন্যাচারালি ক্লাসটা হয়তো একটু বেশিক্ষণের হয়ে যাবে। তবে আমি আশা করব যে তোমরা যারাই এই ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যদি দেখতে পারো একটু ধৈর্য ধরে, তাহলে এই লেসনটিকে নিয়ে তোমাদের কারোরই কোনো ডাউট থাকবে না। তার কারণে লেসনটির প্রত্যেকটি অংশ থেকে যে থিমেটিক বা কনসেপচুয়াল কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সুবিধার জন্য দেওয়া থাকবে, যাতে তোমরা বাড়িতে সেগুলিকে সলভ করার ট্রাই করতে পারো। এর সাথে কিন্তু প্রত্যেকটি অংশ থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর বাংলায় মিনিংও দেওয়া থাকবে, যাতে লেসনটি বা লাইনগুলো বুঝতে তোমাদেরও কারো কোনো প্রবলেম না হয়। ফলে আমি আশা করব যে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে বা হেল্প হবে বলে মনে হয়, তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য, হেল্প করবার জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম এই ধরনেরই লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিওস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে ভবিষ্যতে ভিডিওর নোটিফিকেশনটা তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে প্রথমেই আজকে আমরা আমাদের আলোচনার শুরুতে রোয়াল্ড ডাল সম্পর্কে দুটি কথা জেনে নিই। রোয়াল্ড ডাল ছিলেন একজন ব্রিটিশ নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, স্ক্রিন রাইটার এবং একজন পাইলট, যিনি 1940 সাল নাগাদ কিন্তু খ্যাতি অর্জন করা শুরু করেন, এবং রোয়াল্ড ডাল একাধারে শিশু এবং বড় উভয়ের জন্যই কিন্তু সাহিত্য সৃষ্টি করে গেছেন। তবে আজকের দিনেও পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকদের মধ্যে কিন্তু রোয়াল্ড ডালকে গণ্য করা হয়। রোয়াল্ড ডালের লেখা অন্যতম একটি শ্রেষ্ঠ উপন্যাস হলো চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, যে উপন্যাসটিকে কেন্দ্র করে পরবর্তীকালে হলিউডের একটি মুভিও তৈরি হয়, এবং দুর্দান্ত একটি সিনেমা, যদি সম্ভব হয় কোনোদিন দেখে নিও। এছাড়াও তার লেখা অন্যতম শ্রেষ্ঠ বইগুলির মধ্যে হলো জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, ম্যাটিলডা, দ্য উইচেস ইত্যাদি ইত্যাদি। এই উইচেস গল্পটিকে নিয়েও কিন্তু খুব শীঘ্রই একটি সিনেমা বা মুভি আসতে চলেছে। এনিওয়েজ, আজকের লেসনটি রোয়াল্ড ডালের লেখা অটোবায়োগ্রাফি অর্থাৎ তার আত্মজীবনীর একটি অংশ। তাহলে এই অংশের মাধ্যমে রোয়াল্ড ডাল কিন্তু তার শৈশবের একটি চিত্র আমাদের মতন পাঠকদের কাছে তুলে ধরছেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলো এবার আমরা আমাদের টেক্সটটা বা লেসনটা পড়া শুরু করে দিই। লেটস রিড। মাই ফাদার হ্যাডেল ডাল ওয়াজ আ নরওয়েজিয়ান হু কেম ফ্রম আ স্মল টাউন নিয়ার অসলো কল্ড সাবসবর্গ। আমার পিতা হ্যাডেল ডাল ছিলেন একজন নরওয়েজিয়ান অর্থাৎ নরওয়ের বাসিন্দা, যিনি অসলোর কাছে সাবসবর্গ নামক একটি ছোট্ট শহর থেকে এসেছিলেন। হিজ ওন ফাদার, মাই গ্র্যান্ডফাদার, তার নিজের পিতা অর্থাৎ আমার ঠাকুরদা, ওয়াজ আ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট, ছিলেন একজন বেশ সমৃদ্ধশালী ব্যবসায়ী, হু ওন্ড আ স্টোর ইন সাবসবর্গ, যার সাবসবর্গে ছিল একটি দোকান, অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেন ওয়্যার, যিনি চিজ থেকে চিকেন ওয়্যার এই সমস্ত দ্রব্যের ব্যবসা কিন্তু করতেন। চিকেন ওয়্যার বলতে বোঝানো হয় সরু সূক্ষ্ম তারের জাল, যে তারগুলি বা জালটা ব্যবহার করা হয় মুরগি প্রতিপালন করবার অর্থে বা তাদেরকে রাখবার জন্য যে খাঁচা তৈরি হয়, সেই খাঁচায়। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14। আমার পিতার বয়স যখন ছিল 14, তখন তিনি তার একটি হাত হারিয়েছিলেন। বাট হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার, কিন্তু তা সত্ত্বেও তিনি একজন অত্যন্ত সফল শিপ ব্রোকার বা জাহাজের দ্রব্য সরবরাহকারী ব্যক্তিতে পরিণত হন। আর শিপ ব্রোকার ইজ আ পার্সন, একজন শিপ ব্রোকার বা জাহাজের মাল সরবরাহকারী ব্যক্তি হলেন তিনি, হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস হোয়েন ইট কামস ইনটু পোর্ট, যে ব্যক্তি একটি জাহাজ যখন বন্দরে আসে সেই জাহাজের প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিস যিনি সরবরাহ দেন। ফুয়েল অ্যান্ড ফুড, জ্বালানি এবং খাবার, রোপস অ্যান্ড পেন্ট, দড়িদড়া এবং রং, সোপ অ্যান্ড টাওয়েলস, সাবান এবং তোয়ালে, হ্যামার্স অ্যান্ড নেলস, হাতুড়ি এবং পেরেক, অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটল আইটেমস, এবং এছাড়াও হাজার হাজার খুঁটিনাটি ছোটোখাটো জিনিসপত্র। A shipbroker is a kind of enormous shopkeeper for ships, and by far the most important item he supplies to them is the fuel on which the ship's engine run, in those days only coal. A shipbroker is a kind of enormous shopkeeper for ships, অর্থাৎ একজন শিপব্রোকার বা জাহাজের মাল সরবরাহকারী ব্যক্তি হলেন একটি জাহাজের কাছে ইনর্মাস শপকিপার, অর্থাৎ এক বিশাল বড় একটি দোকানের ন্যায়, and by far the most important item he supplies to them, এবং এই জাহাজগুলিকে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা একজন শিপ ব্রোকার সাপ্লাই দিতেন বা সরবরাহ দিতেন, সেটা হলো কি না, ইজ দ্য ফুয়েল, জাহাজের জ্বালানি, অন হুইচ দ্য শিপস ইঞ্জিনস রান, যে জ্বালানির ওপর ভিত্তি করে জাহাজগুলির ইঞ্জিনগুলি চলতো। ইন দোজ ডেজ, তখনকার দিনে, অনলি কোল, এবং এই জ্বালানি বলতে তখনকার দিনে কোন বস্তুকে বোঝানো হতো? শুধুমাত্র কোল অর্থাৎ কয়লা। হি সেট আপ আ শিপব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ
অফ সাউথ ওয়েলস। তিনি তার একটি শিপ ব্রোকিংয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন সাউথ ওয়েলসের কার্ডিফ নামক জায়গায়। এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই যে দেখো, তোমরা যদি একটু ফলো করো তোমাদের টেক্সটে শিপ ব্রোকিং ফার্ম FARM দেওয়া রয়েছে, এটি একটি প্রিন্টিং মিস্টেক। FARM ফার্ম বলতে বোঝানো হয় জমি জায়গা সমেত একটি বাড়িকে, যে জমি জায়গায় বিভিন্ন ফসল ফলানো হয় বা গবাদি পশুর প্রতিপালন করা হয় ব্যবসায়িক স্বার্থে। আর এক্ষেত্রে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, যে শিপ ব্রোকিং ফার্মের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওই ফসল ফলানো বা জন্তু জানোয়ার প্রতিপালন করবার কোনো ব্যাপার থাকে না। এখানে ফার্মের স্পেলিংটা হওয়া উচিত ছিল FIRM ফার্ম। এই ফার্ম বলতে বোঝানো হয় কিন্তু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওকে, তো এখানে কিন্তু প্রিন্টিং মিস্টেক রয়েছে, তোমরা চাইলে টেক্সট বইতে কারেকশনটা করে নিও। FARM ফার্মের বদলে স্পেলিংটা হবে FIRM ফার্ম। ওকে, My father met my mother Sophie Magdalene Hasselberg during the summer of 1911 and were married soon after. আমার পিতার সাথে আমার মা সোফি ম্যাগডালিন হ্যাসেলবার্গের সাক্ষাৎ হয়েছিল 1911 গ্রীষ্মকালে এবং ওয়ার ম্যারিড সুন আফটার, এবং তারপরেই তারা বিবাহ করে নেন। In 1918, when I was 2, we all moved into an imposing country mansion beside the village of Radair, about 8 miles north of Cardiff. 1918 সালে যখন আমার বয়স 2, we all moved into, আমরা প্রত্যেকেই চলে এসেছিলাম into an imposing country mansion, দুর্দান্ত দেখতে একটা গ্রামীণ প্রাসাদে, beside the village of Radair, Radair গ্রামের পাশে, about 8 miles north of Cardiff, যে অঞ্চলটি বা যে গ্রামটি বা আমাদের বাসভবনটি ছিল কার্ডিফের উত্তরে 8 মাইল দূরে। I remember it as a mighty house with turrets on its roof and with majestic lawns and terraces all around it. আমার মনে পড়ে এখনো যে এটি একটি দুর্দান্ত সুবিশাল বাসভবন ছিল, যা ছাদের ওপরে ছিল মিনার বা চিমনি, এবং এই বিল্ডিং বা এই বাড়ির চারপাশ জুড়ে চমৎকার সমস্ত ঘাসে ঢাকা তৃণভূমি ছিল আর বাঁধানো চত্বর ছিল। টেরেস বলতে বোঝানো হয় বাঁধানো চত্বর, আর মিডোজ বলতে বোঝানো হয় বা লনস হচ্ছে মিডোজেরই সিনোনিম, অর্থাৎ তৃণভূমি বা ঘাসে ঢাকা জমি। There were many acres of farm and woodland and a number of cottages for the staff. সেখানে বহু একর চাষের এবং বনভূমির জমি ছিল, এবং কর্মচারীদের জন্য অর্থাৎ বাড়ির পরিচারক বা পরিচারিকাদের জন্যও কিন্তু কয়েকটি ছোট ছোট কটেজ বা কুঁড়ে ঘর বা কুটির ছিল। Very soon the meadows were full of milking cows and the sties were full of pigs and the chicken run was full of chickens. ভেরি সুন অর্থাৎ খুব শীঘ্রই আমাদের চারপাশের তৃণভূমিগুলি ভরে গেল দুগ্ধবতী গরুতে, এবং শূকরের খোঁয়ারগুলি ভরে গেল শূকরে, আর মুরগি রাখবার জায়গা পূর্ণ হয়ে গেল মুরগির ছানাতে। চিকেন রান অর্থাৎ যেখানে মুরগি রাখা হয়, আর স্টাইস বলতে বোঝানো হয় শূকর রাখবার খোঁয়ার। There were several horses for pulling the plows and the hay wagons. এছাড়াও আমাদের বেশ কিছু ঘোড়াও ছিল, যে ঘোড়াগুলি লাঙল টানার কাজে লাগতো বা খড়ে বোঝাই গাড়িগুলিকে টেনে আনবার কাজে লাগতো। হে মানে হচ্ছে খড়, আর ওয়াগন মানে হচ্ছে গাড়ি। হে ওয়াগন বলতে বোঝানো হলো তাহলে খড় বোঝাই গাড়ি। অ্যান্ড দেয়ার ওয়াজ আ প্লাউম্যান, এবং সেখানে ছিল একজন লাঙল টানার লোক, অ্যান্ড আ কাউম্যান, এবং গরুর দেখাশোনা করবার একজন লোক, অ্যান্ড আ কাপল অফ গার্ডেনার্স, দুজন ছিল মালি বা বাগানের দেখাশোনা করবার লোক, অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ, এবং এছাড়াও বাড়ির মধ্যে সমস্ত রকমের পরিচারক বা পরিচারিকারাও কিন্তু ছিল। সেকেন্ড পার্ট। In 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astri, died from appendicitis. 1920 সালে when I was still only 3, যখন আমার বয়স তখনও ছিল মাত্র 3, my mother's eldest child, আমার মার সবথেকে বড় সন্তান, my own sister, আমার নিজের বোন Astri, died from appendicitis. appendicitis রোগে মারা যায়। She was 7 years old when she died. সে যখন মারা যায় তখন তার বয়স ছিল 7 বছর। Astri was far and away my father's favorite. Astri ছিল সব দিক থেকেই আমার বাবার সবথেকে প্রিয় সন্তান বা কন্যা। He adored her beyond measure and her sudden death left him literally speechless for days afterwards. He adored her beyond measure অর্থাৎ তিনি তাকে মাত্রাতিরিক্তভাবে ভালোবাসতেন, এবং তার হঠাৎ মৃত্যু অর্থাৎ সাডেন ডেথ লেফট হিম লিটারালি স্পিচলেস ফর ডেজ আফটারওয়ার্ডস, আক্ষরিক অর্থেই তাকে পুরো নির্বাক বা বাকরুদ্ধ করে দিল তার পরের দিনগুলিতে।
হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ, তিনি দুঃখে এতটাই কাতর হয়ে পড়েছিলেন দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া, যে যখন তিনি নিউমোনিয়া রোগে নিজে আক্রান্ত হলেন আ মান্থ অর সো আফটারওয়ার্ডস, 1 মাস মতন সময় পরে, হি ডিড নট মাচ কেয়ার হোয়েদার হি লিভড অর ডায়েড, তিনি একেবারেই পরোয়া করবার প্রয়োজন বোধ করলেন না যে তিনি জীবিত থাকবেন না মারা যাবেন। If they had penicillin in those days, neither appendicitis nor pneumonia would have been so much of a threat. যদি তখনকার দিনে পেনিসিলিন নামক ওষুধটি পাওয়া যেত তাহলে অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া কোনোটাই কিন্তু এতটা ভয়ের কারণ হতো না। বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওর্স, কিন্তু যেহেতু সেই সময় পেনিসিলিন বা অন্যান্য জাদুর মতন কাজ করবার মতন কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ বা চিকিৎসা উপলব্ধ ছিল না, নিউমোনিয়া ইন পার্টিকুলার, বিশেষ করে নিউমোনিয়া কিন্তু ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড, প্রকৃতই একটি অত্যন্ত বিপজ্জনক রোগ ছিল। দি পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, বাঁচার জন্য রোগীকে লড়াই করতে হতো। মাই ফাদার রিফিউজ টু ফাইট, আমার বাবা কিন্তু লড়াই করতে চাননি, তিনি প্রত্যাখ্যান করেছিলেন লড়াই করতে। হি ওয়াজ থিঙ্কিং, আই অ্যাম কোয়াইট শিওর, অফ হিজ বিলাভেড ডটার, আমি নিশ্চিত, আই অ্যাম কোয়াইট শিওর, হি ওয়াজ থিঙ্কিং, যে তিনি ভাবছিলেন কার ব্যাপারে না, অফ হিজ বিলাভেড ডটার, তার অত্যন্ত প্রিয় কন্যার ব্যাপারে। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, এবং তিনি নিজেও চাইছিলেন তার কন্যার সাথে স্বর্গে মিলিত হতে। সো হি ডায়েড, তাই তিনি মারা গেলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তখন তার বয়স ছিল 57 বছর। মাই মাদার হ্যাড নাও লস্ট আ ডটার অ্যান্ড আ হাজব্যান্ড অল ইন দ্য স্পেস অফ আ ফিউ উইকস, আমার মাকে কয়েক সপ্তাহের মধ্যেই তার এক কন্যা এবং স্বামীকে হারাতে হলো। Here she was suddenly having to face all alone the very gravest problems and responsibilities. এই পরিস্থিতিতে তিনি হঠাৎই সম্পূর্ণ একা হয়ে পড়লেন এবং ভীষণ গুরুতর সমস্যা ও দায়িত্বের মুখোমুখি হলেন। She had 5 children to look after. 5 সন্তানের দেখাশোনার ভার সম্পূর্ণভাবে তার উপরে এসে পড়ল। She sold the big house and moved to a smaller one a few miles away in Llandaff. তিনি আমাদের সেই বড় গ্রামীণ বাসভবনটি বিক্রি করে দিলেন এবং কয়েক মাইল দূরে ল্যান্ডাফ নামক একটি জায়গায় একটি অপেক্ষাকৃত ছোট বাড়িতে চলে এলেন। It was called Cumberland Lodge and was nothing more than a pleasant medium-sized suburban villa. এই বাড়িটির নাম ছিল কাম্বারল্যান্ড লজ এবং এটা শহরতলির অর্থাৎ সাবারবান এরিয়াতে মাঝারি মাপের সুন্দর একটি বাগান সহ বাড়ির বেশি কিছুই কিন্তু ছিল না। ভিলা বলতে বোঝানো হয় এমন একটি বাড়ি যে বাড়ির সংলগ্ন বেশ কিছুটা জায়গায় খুব সুন্দর উদ্যান বা বাগান থাকে। সো ইট ওয়াজ ইন ল্যান্ডাফ 2 years later, তাই এই ল্যান্ডাফেতেই 2 বছর পরে, when I was 6 years old, যখন আমার বয়স 6 বছর হলো, that I went to my first school, যে আমি আমার প্রথম স্কুলে গেলাম। এবারে আমাদের লেসনটির লাস্ট পার্ট। দ্য স্কুল ওয়াজ আ কিন্ডারগার্টেন রান বাই 2 sisters, মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার, অ্যান্ড ইট ওয়াজ কল্ড দি এলম ট্রি হাউস। যে স্কুলটিতে আমি ভর্তি হলাম ল্যান্ডাফে, সেই স্কুলটি ছিল একটি কিন্ডারগার্টেন স্কুল, যে স্কুলটি চালাতেন 2 বোন, মিসেস করফিল্ড এবং মিস টাকার, অ্যান্ড ইট ওয়াজ কল্ড দি এলম ট্রি হাউস, এবং এই কিন্ডারগার্টেন স্কুলটির নাম ছিল এলম ট্রি হাউস। ইট ইজ অ্যাস্টনিশিং হাউ লিটল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ানস লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8। এটা অত্যন্ত আশ্চর্যজনক, অ্যাস্টনিশিং অর্থাৎ আশ্চর্যের বিষয় বা আশ্চর্যজনক, যে জীবনের 7 বা 8 বছর বয়সের আগের কথা কতটা কম একজন মনে রাখতে পারে। অর্থাৎ লেখক বলতে চাইছেন যে প্রত্যেকটা ব্যক্তির বয়স যখন 7 বা 8 বছর হয়, তার আগের জীবনকালের কথা কিন্তু সাধারণত কোনো ব্যক্তি বেশি কিছু মনে রাখতে পারেন না। I can tell you all sorts of things that happened to me from 8 onwards, but only very few before that. আমি আমার জীবনের সমস্ত রকমের কথা বলতে পারি যা আমার 8 বছর বয়সের পরে ঘটেছিল, কিন্তু তার আগের ঘটনা আমি খুব কমই বলতে পারি। অর্থাৎ সেই অর্থে 8 বছর বয়সের আগের ঘটনা আমার খুব একটা কিছু মনেই নেই। I went for a whole year to Elm Tree House. আমি পুরো একটি বছর এলম ট্রি হাউস নামক স্কুলেতেই পড়াশোনা করলাম। বাট আই ক্যান নট ইভেন রিমেম্বার হোয়াট মাই ক্লাসরুম লুক লাইক। কিন্তু তাও আমার এটাও মনে নেই যে আমার ক্লাসরুমটিকে কেমন দেখতে ছিল। অর্থাৎ 1 বছর টানা একটি স্কুলে পড়া সত্ত্বেও রোয়াল্ড ডাল বলছেন যে সেই ক্লাসরুমটা কেমন দেখতে ছিল সেটাও তার কিন্তু এখন আর মনে নেই।
nor can I picture the faces of Mrs. Corfield or Miss Tucker. এমনকি আমি মিসেস করফিল্ড বা মিস টাকারকে কেমন দেখতে ছিল সেই ছবিটাও মনে করতে পারি না। Although I am sure they were sweet and smiling, যদিও আমি নিশ্চিত তারা নিশ্চয়ই খুব মিষ্টি প্রকৃতির ছিলেন এবং সদা হাস্যরত ছিলেন। I do have a blurred memory of sitting on the stairs, যদিও আমার একটা ঝাপসা স্মৃতি রয়ে গেছে যে সেই স্কুলের সিঁড়িতে বসে আছি আমি অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার এগেন, এবং বেশ কয়েকবার বারবার আমি চেষ্টা করছি টু টাই ওয়ান অফ মাই শুলেসেস, আমার জুতোর একটি ফিতে বাঁধবার। But that is all that comes back to me at this distance of the school itself. কিন্তু সেই স্কুলের স্মৃতি বলতে এইটুকুনি কথাই সেই স্কুল থেকে ছেড়ে আসবার এতদিন পরে আমার মনে আছে। On the other hand, I can remember very clearly the journeys I made to and from the school because they were so tremendously exciting. অন্যদিকে কিন্তু আমি খুব স্পষ্টভাবে বিদ্যালয়ে যাওয়া এবং ফেরার যাত্রাগুলি মনে করতে পারি, কারণ সেগুলি ছিল আমার কাছে ভীষণভাবে রোমাঞ্চকর। Great excitement is probably the only thing that really interests a 6-year-old boy and it sticks in his mind. প্রবল উত্তেজনা অর্থাৎ গ্রেট এক্সাইটমেন্টই হলো সম্ভবত এমন একটি মাত্র জিনিস যেটি একটি 6 বছরের ছেলেকে অত্যন্ত আগ্রহী করে তুলতে পারে, এবং এই কারণেই অর্থাৎ সেই প্রবল উত্তেজনার কারণেই সেই ঘটনাগুলি তার মনের মধ্যে কিন্তু থেকে যায়। ইট স্টিক্স ইনটু হিজ মাইন্ড, অর্থাৎ মনের মধ্যে থেকে যাওয়া। ইন মাই কেস দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল। আমার ক্ষেত্রে কিন্তু আমার এই যাবতীয় উত্তেজনা আমার এই নতুন ট্রাইসাইকেলটির ওপরে কেন্দ্রীভূত হয়েছিল। আই রোড টু স্কুল অন ইট এভরিডে উইথ মাই এল্ডার সিস্টার রাইডিং অন হার্স। আমি এই ট্রাইসাইকেলটি চড়ে প্রত্যেকদিন স্কুলে যেতাম এবং আমার বড় বোন, সবথেকে বড় বোন, সেও কিন্তু তার সাইকেলটি করে আমার সাথেই একসাথে স্কুলে যেত। নো গ্রোন আপস কেম উইথ আস। বড়রা কিন্তু কেউই আমাদের সঙ্গে আসতো না। অ্যান্ড আই ক্যান রিমেম্বার so vividly how the two of us used to go racing at enormous speeds down the middle of the road. এবং আমি খুব স্পষ্টভাবে অর্থাৎ ভিভিডলি মনে করতে পারি যে কিভাবে আমরা দুজনে ভীষণ গতিতে একে অপরের সাথে রেস করতে করতে রাস্তার ঠিক মাঝখান দিয়ে সাইকেল চালিয়ে যেতাম। অ্যান্ড then most glorious of all, when we came to a corner we would lean to one side and take it on 2 wheels. এবং তারপর সবচেয়ে উপভোগ্য ঘটনা ছিল যখন আমরা রাস্তার একটা বাঁকের কাছে উপস্থিত হতাম, তখন আমরা সাইকেলের একদিকে ঝুঁকে যেতাম ও সাইকেলটাকে 2 চাকায় ভর দিয়ে চালাতাম। অর্থাৎ লেখক এবং লেখকের সবথেকে বড় দিদি ট্রাইসাইকেল করে যেতেন, যে সাইকেলে 3টে চাকা থাকতো, কিন্তু রাস্তার যখনই একটা বাঁক বা কর্নার আসতো তারা শরীরটাকে হেলিয়ে দিতেন, ঠিক যেরকমভাবে মোটর বাইক রেসিংয়ে যেরকমভাবে যাত্রীরা করেন বা যারা সেই বাইক চালান যেরকমভাবে করেন, তারা ঠিকভাবে একটা শরীরটাকে ঝুঁকিয়ে দিতেন, হেলিয়ে দিতেন, ফলে ট্রাইসাইকেলটার একটা পা শূন্যে উঠে যেত এবং তারা ওই অবস্থায় 2 চাকায় ভর করে সাইকেলটাকে চালিয়ে নিয়ে যেতেন। অল দিস ইউ মাস্ট রিয়েলাইজ ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ। তবে এটা তোমাদেরকে বুঝতে হবে যে এই পুরো ব্যাপারটাই ছিল কিন্তু সেই অতীতের অত্যন্ত ভালো দিনগুলিতে। When the sight of a motor car on the street was an event, যখন রাস্তায় একটা মোটর গাড়ি দেখতে পাওয়াটা ছিল কিন্তু বেশ বড় একটা ইভেন্ট বা ঘটনা। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টাইনি চিলড্রেন, এবং ছোট ছোট বাচ্চাদের পক্ষে এটা কিন্তু বেশ নিরাপদই ছিল টু গো ট্রাইসাইক্লিং, এইরকমভাবে ট্রাইসাইকেলে করে স্কুলে যাওয়াটা, অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল, এবং স্কুলে যাওয়ার পথে হই হট্টগোল করতে করতে যাওয়াটা ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে বা প্রধান রাস্তার ঠিক মাঝখান দিয়ে। So much then for my memories of kindergarten 62 years ago. 62 বছর আগে সেই কিন্ডারগার্টেন স্কুলের স্মৃতি বলতে এইটুকুনি আমার মনে আছে এখন। ইটস নট মাচ বাট ইটস অল দেয়ার ইজ লেফট। এটা খুব একটা বেশি কিছু নয়, কিন্তু যা আছে এইটুকুনি আর অবশিষ্ট আছে আমার মনের মধ্যে। তাহলে আশা করি এই লেসনটি বুঝতে তোমাদের কারো খুব একটা কোনো প্রবলেম হয়নি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি এও আশা করি যে যে প্রশ্নগুলি দেওয়া ছিল সেই প্রশ্নগুলি তোমরা নিশ্চয়ই নোট ডাউন করে নিয়েছো, নিজেরা বাড়িতে সলভ করবার ট্রাই করো। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করে আমাকে তোমাদের প্রশ্ন জানিও, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। আর ইন দ্য মেইন টাইম নিজেদের ফিডব্যাক, নিজেদের মতামত বা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না, কারণ তোমাদের ফিডব্যাক কিন্তু আমাকে ভীষণভাবে এনকারেজ করে, মোটিভেট করে। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট, হেল্প এবং অ্যাট দ্য সেম টাইম এই ধরনেরই ভিডিওস পাওয়ার জন্য
সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ভবিষ্যতে ভিডিওর নোটিফিকেশনটা তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।